ভাবুন তো, একদিকে তৎকালীন ভারতের সুবিশাল মুঘল সাম্রাজ্য আর অন্যদিকে আসামের এক ছোট্ট কিন্তু বুদ্ধিদীপ্ত রাজ্য আহোম রাজবংশ। একেবারে ডেভিড বনাম গলিয়াথের মতো ব্যাপার, তাই না? আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমরা ঠিক এই অবিশ্বাস্য সংঘাত নিয়ে কথা বলবো। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে, কিভাবে তুলনামূলকভাবে এত ছোট একটা রাজ্য পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যকে একবার বা দুবার নয়, একেবারে 17 বার হারিয়ে দিল? ভাবা যায়? এই অসম লড়াই আর অবিশ্বাস্য প্রতিরোধের পেছনের কারণগুলো জানলে আপনারা সত্যি চমকে যাবেন। আজকের আলোচনায় আমরা মূলত এই কয়েকটি ধাপে এগোব। প্রথমত মুঘল আগ্রাসন, এরপর পাইক ব্যবস্থার সুবিধা, ভৌগোলিক অবস্থান ও গেরিলা কৌশল, তারপর সেই ঐতিহাসিক সরাইঘাটের যুদ্ধ এবং সবশেষে মুঘলদের চূড়ান্ত বিতাড়ন। শুরুতেই আসা যাক প্রথম ভাগে, মুঘল আগ্রাসন, যা ছিল আসামের জন্য এক বিশাল হুমকি। একটু ১৬০০ শতকের দিকে ফিরে তাকাই। মোগল সাম্রাজ্য তখন চারিদিকে নিজেদের সীমানা বাড়াতে মরিয়া। তাদের নজর পড়ল আসামের উর্বর ব্রহ্মপুত্র উপত্যকার উপর। এর প্রধান কারণ শুধু জমি দখল করা ছিল না, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত লাভজনক বাণিজ্য পথগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া। এটা কিন্তু দু-এক দিনের কোনো যুদ্ধ ছিল না। ১৬১৫ সালে শুরু হওয়া এই দ্বন্দ্ব চলেছিল দশকের পর দশক, আর সবচেয়ে ভয়াবহ সময়টা আসে ১৬৬২ সালে। সেবার মোঘল সেনাপতি মীর জুমলার বিশাল বাহিনীর কাছে আহোমদের রাজধানী গড়গাঁওয়ের পতন ঘটে। আহোম রাজ্যের জন্য সেটা ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার এক চরম সংকট। রাজধানী হারানোর পর ১৬৬৩ সালে আহোমদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয় চরম অপমানজনক ঘিলাঝাড়িঘাট চুক্তি। ভাবুন অবস্থাটা। এই চুক্তির ফলে তাদের বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়, নিজেদের অনেক উর্বর ভূখণ্ড হারাতে হয়, আর মুঘলদের দাবি মেটাতে গিয়ে আহোমদের রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। কিন্তু জানেন তো, দেয়ালে পিঠ ঠেকে গেলেই মানুষ সবচেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এই চরম দুর্দশাই তাদের বাধ্য করেছিল সামরিক বাহিনীকে একেবারে নতুন করে ঢেলে সাজাতে। আর এখান থেকেই শুরু আমাদের দ্বিতীয় ভাগ, পাইক ব্যবস্থার সুবিধা, যা ছিল আহোমদের যুদ্ধের মূল চালিকা শক্তি। মজার ব্যাপার হল, তাদের এই সামরিক পুনর্গঠনের প্রধান অস্ত্র কিন্তু নতুন কোনো তলোয়ার বা কামান ছিল না। এটা ছিল এক দুর্দান্ত আর্থসামাজিক কৌশল। রাজকোষ শূন্য না করেই বিশাল এক বাহিনী গড়ে তোলার এই জাদুকরী কৌশলের নাম ছিল পাইক ব্যবস্থা। এই ব্যবস্থায় ১৫ থেকে ৫০ বছর বয়সী প্রত্যেক সক্ষম পুরুষকে পাইক হিসেবে ধরা হতো। তারা কর দেওয়ার বদলে রাষ্ট্রের হয়ে বাধ্যতামূলক শারীরিক শ্রম বা সামরিক সেবা দিত, আর বিনিময় পেত চাষাবাদের জমি। পুরো সম্প্রদায়কে এক সুতোয় বেঁধে ফেলার এক অসাধারণ পদ্ধতি ছিল এটা। এখন প্রশ্ন হল, বাস্তবে এটা কাজ করত কিভাবে? পাইকদের মূলত গোট বা দলে ভাগ করা হতো। ধরুন একটি গোটে ৪ জন আছে। চক্রাকারে একজন যখন যুদ্ধে বা রাষ্ট্রের কাজে যেত, বাকি ৩ জন তখন সেই অনুপস্থিত ব্যক্তির জমিতেও কৃষিকাজ করত। এর মানে দাঁড়ায়, যুদ্ধের সময় সৈন্য দলের ১/৪ রণাঙ্গনে থাকলেও রাজ্যে কিন্তু কখনও খাদ্যের অভাব বা অর্থনৈতিক সংকট দেখা দিত না। দারুণ একটা ব্যালেন্স, তাই না? তাদের সামরিক কাঠামোটাও ছিল ভীষণ সুসংগঠিত। বোরারা নেতৃত্ব দিত ২০ জন পাইকের, শৈকিয়ারা ১০০ জনের, আর এভাবেই ধাপে ধাপে ফুকনরা ৬,০০০ পাইককে পরিচালনা করত। এই শক্তিশালী আর সহজেই সম্প্রসারণযোগ্য কাঠামোর কারণেই আহোম রাজ্য খুব দ্রুত প্রায় ১,০০,০০০ সেনার এক বিশাল মিলিশিয়া বাহিনী মাঠে নামিয়ে ফেলতে পারত। এবার আসি তৃতীয় ভাগে, ভৌগোলিক অবস্থান এবং গেরিলা কৌশল, মানে ব্রহ্মপুত্রের ওপর তাদের একছত্র আধিপত্য। জনবল তো হল, কিন্তু মুঘলদের বিশাল যুদ্ধাস্ত্রের সামনে শুধু সৈন্য সংখ্যা দিয়ে তো আর জেতা সম্ভব নয়। আহোম সেনাপতিরা খুব ভালো করেই জানতেন, মুঘলদের হারাতে হলে নিজেদের এই দুর্গম ভৌগোলিক অবস্থানকেই সবচেয়ে বড় হাতিয়ার বানাতে হবে। দুই বাহিনীর পার্থক্যটা একবার ভাবুন। মুঘলদের প্রধান শক্তি ছিল বিশাল অশ্বারোহী বাহিনী আর খোলা মাঠে ভারী কামানের ব্যবহার। অন্যদিকে আহোমদের তুরুপের তাস ছিল তাদের দুর্ভেদ্য নৌবাহিনী আর স্থানীয় পথঘাটের নিখুঁত জ্ঞান। আহোমরা নৌকায় চাম্বাল কাঠ ব্যবহার করত, যেগুলোকে বলা হতো বাঁচারি নৌকা। এগুলো এতটাই হালকা আর দ্রুতগামী ছিল যে সহজে ডোবানোই যেত না। আহোম সেনাপতি আতন বুড়াগোহাই মুঘলদের কাবু করতে বেছে নিলেন দাগা যুদ্ধ বা গেরিলা কৌশল। তারা সোজাসুজি যুদ্ধ এড়িয়ে মুঘলদের ওপর আচমকা হামলা চালাত, আসামের ভয়ঙ্কর বর্ষাকালকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করত, আর কৌশলগত পশ্চাদপসারণের মাধ্যমে মুঘলদের বোকা বানিয়ে ফাঁদে ফেলত। তাদের মূল টার্গেটই ছিল মুঘল বাহিনীকে মানসিকভাবে ক্লান্ত আর পুরোপুরি পরাস্ত করে দেওয়া। তাদের এই অন্তর্ঘাতকমূলক কৌশলের একটা অসাধারণ উদাহরণ দিই। বাঘ হাজারিকা নামে এক আহোম মুসলিম কমান্ডারের কথা ইতিহাসে পাওয়া যায়।
রাতের আধারে তিনি তার দল নিয়ে সন্তর্পণে নদী পার হতেন। মোঘল সেনারা যখন ফজরের নামাজ পড়ায় ব্যস্ত, তখন তারা চুপি চুপি মোঘলদের কামানের ভেতর পানি ঢেলে দিত। এরপর মোঘলরা যখন কামান দাগতে যেত, সেগুলো তো অকেজো, আর ঠিক সেই সুযোগে আহোম বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত। আর এই সব ঘটনার পথ ধরেই আমরা এসে পড়ি চতুর্থ ভাগে, ঐতিহাসিক সরাইঘাটের যুদ্ধ, যা ছিল এক চূড়ান্ত প্রতিরোধ। টানা গেরিলা আক্রমণ আর খণ্ডযুদ্ধের পর ১৬৭১ সালে চলে আসে সেই চূড়ান্ত মুহূর্ত। কিংবদন্তি আহোম সেনাপতি লাচিত বোরফুকনের নেতৃত্বে শুরু হয় আসামের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় লড়াই, সরাইঘাটের যুদ্ধ। এখন সরাইঘাটকেই কেন বেছে নেওয়া হয়েছিল? কারণ ঠিক এই জায়গাটাই ব্রহ্মপুত্র নদী সবচেয়ে সরু, চওড়ায় মাত্র ১ কিলোমিটার। লাচিতের এই সিদ্ধান্তটা ছিল আক্ষরিক অর্থেই একটা মাস্টার স্ট্রোক, কারণ এই সরু জলপথ মুঘলদের বিশাল স্থলবাহিনীর শ্রেষ্ঠত্বকে পুরোপুরি অকার্যকর করে দিয়েছিল। ঐতিহাসিক নথিপত্র ঘাটলে দেখা যায়, লাচিত বরফুকন গুয়াহাটিতে মাটির বাঁধের এক অত্যন্ত জটিল জাল তৈরি করেছিলেন। তার মূল লক্ষ্যই ছিল সুবিশাল মুঘল বাহিনীকে জোর করে এমন এক নৌযুদ্ধে টেনে আনা যেখানে তারা ছিল সবচেয়ে দুর্বল। তবে সত্যি বলতে সরাইঘাটে চূড়ান্ত যুদ্ধের আগে পরিস্থিতি কিন্তু আহোমদের মোটেও অনুকূলে ছিল না। ঠিক কিছুদিন আগেই ঘটেছিল এক মারাত্মক বিপর্যয়, আলাবুইয়ের যুদ্ধ। খোলা মাঠে মুঘল অশ্বারোহীদের সাথে যুদ্ধ করতে বাধ্য হয়ে সেখানে প্রায় ১০,০০০ আহোম সেনাকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়। এই মর্মান্তিক ঘটনা আহোম বাহিনীর মনোবল একেবারে ভেঙে দিয়েছিল, আর সরাইঘাটে তাদের চরম মানসিক চাপের মুখে ফেলেছিল। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে সরাইঘাটের রণাঙ্গনে সেনাপতি লাচিত বরফুকন ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ভাবুন তো, মুঘল নৌবহর হুড়মুড় করে এগিয়ে আসছে, আর আহোম সেনারা ভয়ে পিছু হটতে শুরু করেছে। তখন প্রবল জ্বরে কাঁপতে থাকা লাচিত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি নিজেই যুদ্ধনৌকায় ঝাঁপিয়ে পড়েন। প্রচণ্ড ক্ষোভ আর দেশপ্রেম নিয়ে গর্জে উঠে বললেন, রাজা আমার হাতে সব মানুষকে তুলে দিয়েছেন বঙ্গালদের সাথে যুদ্ধ করার জন্য। তার এই একটা গর্জন পিছু হটতে থাকা পুরো বাহিনীর ধমনীতে যেন নতুন করে আগুন ধরিয়ে দিল। এরপর নদীতে শুরু হলো এক চরম বিশৃঙ্খল আর রক্তক্ষয়ী লড়াই। আহোমরা তাদের ছোট ছোট নৌকাগুলো দিয়ে আক্ষরিক অর্থেই একটা অস্থায়ী সেতু তৈরি করে ফেলল, আর মুঘল নৌবহরকে সামনে পেছনে সব দিক থেকে ঘিরে ধরল। আহোমদের এই মুহুর্মুহু আক্রমণের মাঝে মুঘল নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুনাওয়ার খান, যিনি কিনা তখন নিশ্চিন্তে হুক্কা খাচ্ছিলেন, পেছন থেকে আসা এক গুলিতে প্রাণ হারান। ব্যাস, সেনাপতি নিহত হওয়ার সাথে সাথেই মুঘল বাহিনী একেবারে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। এবার আমাদের শেষ ভাগ, চূড়ান্ত বিতাড়ন, মুঘল উচ্চাকাঙ্ক্ষার চিরস্থায়ী সমাপ্তি। সরাইঘাটের এই ঐতিহাসিক বিজয়ের গল্প তো অনেকেই জানেন, কিন্তু সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন? এটাই কিন্তু মুঘলদের সাথে আহোমদের শেষ যুদ্ধ ছিল না। সরাইঘাট জয়ের কয়েক বছর পর ১৬৭৯ সালে এক বিশ্বাসঘাতকতার কারণে গুয়াহাটি আবারও মুঘলদের হাতে চলে যায়। তবে রাজা গদাধর সিংহর নেতৃত্বে ১৬৮২ সালে সংগঠিত হয় ইটাখুলির যুদ্ধ, আর এই যুদ্ধেই মুঘলদের একেবারে চূড়ান্তভাবে হারিয়ে আসাম থেকে চিরকালের জন্য বিতাড়িত করা হয়। একটা ছোট্ট রাজ্য কিভাবে তাদের নিজেদের মাটি, নদী আর একেবারে নিজস্ব একটা ব্যবস্থার ঐক্য দিয়ে তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্যকে রুখে দিয়েছিল, এই ইতিহাস সত্যিই আমাদের গায়ে কাটা দেয়। সঠিক রণকৌশল আর সম্পদের নিখুঁত ব্যবহার থাকলে যে কোনো পরাশক্তিকেই যে রুখে দেওয়া যায়, এটাই তার প্রমাণ। শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আহোমদের এই বিজয় কি প্রমাণ করে না যে যুদ্ধের ময়দানে শুধু বিশাল সৈন্যবাহিনী থাকলেই চলে না, বরং নিখুঁত কৌশল, স্থানীয় জ্ঞান আর অটুট একতা অনেক বেশি শক্তিশালী? একটু ভেবে দেখবেন। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।